আসসালামু আলাইকুম বিয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। প্লিজ কেউ গল্প অল্প একটু শুনে বাজে কমেন্ট করবেন না, পুরোটা শুনে কমেন্ট করবেন। আর হ্যাঁ, আমাদের যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, ডেসক্রিপশন বক্সে আমাদের নম্বর দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ আর ইমো করা। আপনারা ওই নম্বরে নক করবেন, ইনশাল্লাহ রিপ্লাই দিব। আর আমাদের গল্প যদি ভালো লেগে থাকে, লাইক আর শেয়ার করতে মোটেও ভুলবেন না। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ। চলুন গল্পটি শুরু করা যাক। ভালোবাসার খুনসুটিতে শুভ ও কলির দিনগুলো ভালোই চলছিল। আস্তে আস্তে কলির এইচএসসি পরীক্ষাও চলে এলো। শুভ আর পড়ালেখার মাঝে কলির দিনগুলো সুন্দরভাবে কেটে যাচ্ছিল। কিন্তু বলে না, সুখের দিনটা ছোট হয়, তাই কলির সুখের দিনগুলো শেষ হতে লাগলো। কিছুদিন ধরেই শুভ কলির সাথে তেমন কথা বলে না, এমনকি ফোনও দেয় না। প্রথমে কলি মনে করেছিল শুভ হয়তো ব্যস্ত, তাই ওর সাথে কথা বলতে পারছে না বা ফোন দিতে ভুলে যায়। কিন্তু এভাবে মাসখানেক পার হয়ে গেল, শুভর দিক থেকে কোনো উন্নতি হলো না। 2 মাসের বেশি হয়ে গেল, শুভ একটিবারও কলির সাথে দেখা করতে এলো না। কলি অনেকবার মেসেজ দিয়ে জানার চেষ্টা করেছে, ধৈর্য হারিয়ে অনেকবার মাহিরও ইনামকে কলও করেছে, কিন্তু তাদের কাছ থেকে কোনো ভালো জবাব পায়নি। শুভ কেন হঠাৎ এত চেঞ্জ হয়ে গেল, কলি বুঝতে পারছে না। তাহলে কি সবাই সত্যি বলতো শুভ আমাকে ভালোবাসতো না? সবাই কি তার অভিনয় ছিল? কলির মন কিছুতেই মানতে চায় না শুভ ওকে ভুলে গেছে। বারবার নিজের মনকে এই বলে বুঝ দিত শুভ নিশ্চয়ই কোনো কাজে ব্যস্ত, ফ্রি হলে এক সময় না এক সময় ফোন অবশ্যই দিবে। কিন্তু এভাবে কতদিন? একদিন তো কলির ধৈর্যের বাঁধ ভাঙবে। অনেক কষ্টে নিজের মনকে পড়ালেখায় বসালো কলি, কারণ আজ বাদে কাল পরীক্ষা। কিন্তু বলে না, মন তো মনই, মনের সাথে জোর করা কি যায়? তবুও কলি তবুও কলি নিজেকে স্থির করলো। আস্তে আস্তে কলির সব পরীক্ষা শেষ হয়ে গেল। শেষ পরীক্ষার দিনই কলি শুভর সাথে দেখা করবে বলে ভেবে নিল। তার জন্য কলিকে ডাক হলে তাও যাবে। তবুও এবার শুভকে বলতেই হবে কেন সে এমন করছে কলির সাথে। কি দোষ আমার? কিন্তু কলি স্বপ্নেও ভাবেনি আজই যা হবে। কলি পরীক্ষা শেষ করে বাসায় চলে যায়। নিজের রুমে গিয়ে দেখে ওর মা দাঁড়িয়ে আছে আর আঁচল দিয়ে চোখের জল মুছছে বারবার। কলির বাবা খাটে বসে আছে, চেহারা কেমনটা একটা রাগি রাগি ভাব। কলি কখনোই ওর বাবাকে এমন রূপে দেখেনি। কলি রুমে ঢুকেই মাকে জিজ্ঞেস করলো, কি হয়েছে মা, কাঁদছো কেন? কিন্তু কলির মা কিছুই বলছে না। তাই কলি গিয়ে ওর বাবার পাশে দাঁড়ালো। কি হয়েছে বাবা, মা কাঁদছে কেন? কলির বাবা আসলাম আমির কলির দিকে তাকিয়ে বসা থেকে উঠে কলির গালে একটা থাপ্পড় দিয়ে দিল। ঘটনার আকস্মিক। কলি ছলছল চোখে ওর বাবার দিকে তাকালো, কারণ এই প্রথম কলির বাবা কলির গায়ে হাত তুললো। কি হয়েছে বাবা, আমি কি কোনো অন্যায় করেছি? কলির বাবা কলির দিকে কিছু ছবি উড়িয়ে দিল, মারলো। ছবিগুলো সব নিচে ছড়িয়ে পড়লো। কলি ছবিগুলোর দিকে তাকিয়ে বুঝতে পারলো কেন তার বাবা এত রেগে আছে। বাবা প্লিজ আমার কথা শোনো। চুপ, একদম চুপ। তোর মতো মেয়ে জন্ম না দিয়ে সারা জীবন নিঃসন্তান থাকতাম, সেটাই ভালো ছিল। আজ তোর কারণে আমাকে ওই আজমল চৌধুরী অপমান করার সাহস পেয়েছে। জানিস কি বলেছে? আমি নাকি টাকার লোভে তার ছেলের সাথে তোকে লাগিয়ে দিয়েছি। বল, এমন কথা শোনার আগে আমার মরণ হলো না কেন? আমি বাবার পা ধরে বসলাম। না বাবা, এমন কথা বলো না, এতে তোমার কোনো দোষ নেই, সব দোষ আমার। তুমি প্লিজ নিজেকে দোষী বলো না। তোকে আমি বারবার শুভর থেকে দূরে থাকতে বলেছিলাম, কেন তুই আমার কথা শুনিস নাই কলি? আর যদি শুনতি তাহলে আজ আমাকে এত অপমান হতে হতো না। বাবা, আমি শুভকে ভালোবাসি, শুভও আমাকে ভালোবাসে। সবার আগেই বাবা আরও একটা থাপ্পড় দিল। এবার থাপ্পড় একটু জোরেই পড়ে, যার কারণে খাতে মাথা লেগে ফেটে যায়। বাবা আমার হাত ধরে টেনে সোজা করে। বেয়াদব মেয়ে, শুভ তোর থেকে বয়স কত বড় জানিস? তারপরে এসব কথা বলিস? আমি জানি বাবা, কিন্তু কি করব, মনকে অনেক বোঝানোর চেষ্টা করেছি, শুভকে ভুলে যেতে চেয়েছি, কিন্তু পারিনি বাবা। আমি কি করব, আমি ওনাকে অনেক ভালোবাসি। কলি বলতে বলতে বাবার পায়ের সামনে বসে পড়ল। বড় লোকের সাথে গরিবের ভালোবাসা হয় না কলি, হয় শুধু সহানুভূতি। যা এতদিন শুভ তোর সাথে করেছে, শুভ শুধু তোর বয়সে বুড়ো না, টাকা পয়সা ধন সম্পত্তি সব দিক থেকে তোর বাবার থেকে অনেক বড়। আমি চাইলে সে বাড়ি তোর জন্য কল্পনা করতে পারি না। বাবা, শুভ এসব মানে না, শুভ শুধু আমাকে ভালোবাসে। ওনার কাছে আমি কে কি তাতে ওর কিচ্ছু যায় আসে না। বাবা আমার দিকে করুণ চোখে তাকালো। এখন আমার বাবার চোখে কোনো রাগ নেই। তুই অনেক বোকা কলি,
শুভ তোকে কখনো ভালোবাসতেই না, ওটা শুধু তোর প্রতিও সহানুভূতি ছিল, যে টাকা তুই ওর ভালোবাসায় মন করেছিস। না বাবা, শুভ সত্যিই আমাকে। আর কিছু বলার আগে বাবা আমার হাতে একটা কার্ড দিল। কার্ডটা খুলে আমি আর কিচ্ছু বলতে পারলাম না। এটা শুভর বিয়ের কার্ড। আজ থেকে 1 মাস পরেই শুভর বিয়ে। কার্ডের মধ্যে শুভর একটা ছবি ছিল। আমি শুধু শুভর ছবিটার দিকে তাকিয়েছিলাম। চোখের সামনে সব ঝাপসা দেখছি। হঠাৎ করে আমার কি হলো জানি না, আমি ওখানে অজ্ঞান হয়ে পড়ে গেলাম। হয়তো একসাথে এত কিছু নিতে পারিনি। প্রায় 3 ঘন্টা পর আমার জ্ঞান ফিরল। মা আমার পাশে বসে এখনো কাঁদছে। হয়তো আমার কষ্টটা সে বুঝতে পারছে। মা বলে কথা। আমি জানালার দিকে তাকিয়ে আছি। বাইরে অন্ধকার, হয়তো রাত হয়ে গেছে। মা, আমি ঠিক আছি, আর কান্না করো না প্লিজ, আমাকে একটু একা থাকতে দাও। মা বুঝতে পারলো, তাই আমার মাথায় হাত বুলিয়ে চলে গেল। আমার পাশে পড়ে থাকা কার্ডটা হাতে নিলাম। শুভর ছবিটা দেখছি, কি সুন্দর লাগছে তাকে। লাগবে না কেন? সে তো কোনো প্রিন্সের চেয়ে কম না। হয়তো আমি তার প্রিন্সেস হতে পারিনি, এ কারণেই শুভ আমার ফোন ধরছে না, আমাকে অ্যাভয়েড করছে। এতদিনে না বুঝতে পারলে এখন বুঝতে পারছি সব। কেন করলে শুভ আমার সাথে এমন? কেন? কি দোষ ছিল আমার? কেন আমার মনটাকে আপনি বারবার নিজের হাতে ভাঙে? আমি তো দূরে সরে যেতেই চেয়েছিলাম, তাহলে কাছে টেনে ভালোবাসার স্বপ্ন আমাকে কেন দেখালেন? কেন এতদিন আমার মন নিয়ে খেলেন? এসব প্রশ্নের জবাব দিতে হবে আপনাকে। কেন আপনি আমার সাথে এমন করলেন? বাবার ফেলে রাখা ছবিগুলো তুলল কলি। এগুলো সেই দিনের ছবি। কয়েক মাস আগে কলি ঢাকায় গিয়েছিল ওর বড় খালামণির বাসায়। মিলি অনেক দিন ধরে বলছিল কলিকে আসতে, কিন্তু কলি আসতে পারেনি। কিন্তু এইবার কলি নিজেই ওর বাবার কাছে বায়না দৌড় করলো ঢাকায় যাবে মিলি আপুকে দেখতে। কলির বাবাও চিন্তা করলো মেয়েটা কোথাও যায় না, কখনো কিছুর জন্য বায়নাও করে না, তাই সে কলির আবদার ফেলতে পারলো না। কলিকে তার নুরি খালার বাসায় নিয়ে গেল। মিলি তারই মেয়ে, কলির থেকে কয়েক বছরের বড়, কিন্তু কলিকে খুব ভালোবাসে। আসলে কলিকে ফ্যামিলির সবাই ভালোবাসে, বাসবে নাই কেন? কলি দেখতে অনেকটা মিষ্টি ছিল, কেউ তার উপর বেশিক্ষণ রাগ করে থাকতেই পারতো না। মিলি শুভ সম্পর্কে কিছুই জানতো না, কিন্তু কলির হাতের আংটিটা দেখে মিলির 1 মিনিটও বুঝতে সময় লাগেনি আংটিটা যে প্ল্যাটিনামের, যা অনেক দামি। এই আংটিটা শুভ কলিকে তার 18তম জন্মদিনে পরিয়ে দিয়েছিল, কিন্তু কলির হাতের এই আংটিটি মিলিকে খুব ভাবালো। কলির বাবা কলিকে দিয়ে সেদিনই চলে গেল, আর কলি সারাদিন খালামণি আর মিলি আপুর সাথে গল্প করে কাটিয়ে দিল। কিন্তু রাতে যখন ঘুমোতে গেল তখনই মিলিকে ওকে চেপে ধরলো। কি চলছে কলির জীবনে, আর কে ওকে এত দামি দামি জিনিস দিল? এরপর কলি মিলিকে শুভর কথা বলল। প্রথমে মিলি মানতে নারাজ হলো। ওর ছোট বোনটা তার থেকে দ্বিগুণ বয়সের ছেলের সাথে কিভাবে সম্পর্ক করতে পারে, এটা নিয়ে তাদের অনেক কথা কাটাকাটি হলো। মিলি বুঝতে পারলো কলি সম্পর্কটা নিয়ে অনেকটা সিরিয়াস, কিন্তু শুভ কি সিরিয়াস সেই নিয়ে মিলি একটু চিন্তিত। কারণ শুভ চৌধুরী একজন ভিআইপি পার্সন। আগে রাজনীতিতে থাকতে যেমনই নাম ছিল, এখন বিজনেসম্যান হয়েও অনেক কম সময়ে ভালো নাম কামাই ফেলছে। আর চাচা ঢাকার এমপি পদে। যে পরিবারে আশেপাশে কোনো সাধারণ মানুষকে দেখা যায় না, সেই পরিবারের ছেলে গ্রামের এই সাধারণ পিচ্ছির মধ্যে কি দেখেছে তা মিলি হিসাব মেলাতে পারছে না। কলি বারান্দায় দাঁড়িয়ে শুভর সাথে কথা বলছে, আর মিলি খুব গভীরভাবে চিন্তা করছে। শুভ এখনো জানে না কলি ঢাকায় এসেছে, তাই কলি মাহিরকে ফোন দিল শুভকে সারপ্রাইজ দিবে বলে। ওরাও রাজি হয়ে গেল। শুভ অফিসে কাজ করছে, এমন সময় ফাহিম এসে হাজির। আরে ফাইন, কিছু বলবি? আজ একটু তাড়াতাড়ি সময় বের করিস, একটা জায়গায় যেতে হবে। শুভ ল্যাপটপ থেকে মুখটা সরিয়ে, কোথায় যেতে হবে? গেলেই বুঝবি, এটা একটা সারপ্রাইজ তোর জন্য। দেখ, আমার এত সারপ্রাইজ ভালো লাগে না। ইদানিং সবাই আমাকে সারপ্রাইজের বদলে শর্টকাট দেয়। আরে তোর ভালো লাগবে, দেখিস। শুভ কিছুক্ষণ ফাহিমের দিকে তাকিয়ে ভাবার চেষ্টা করছে কি এমন সারপ্রাইজ হতে পারে। এরপর শুভ আবার কাজে মনোযোগ দিল। মাহির শুভকে সারপ্রাইজ দেওয়ার জন্য ঢাকার মধ্যে একটা রিসোর্ট ভাড়া করলো কলি ও শুভর জন্য, আর রিসোর্টের ঠিকানা শুভকে পাঠিয়ে দিল মেসেজ করে। শুভ মেসেজটা দেখে কিছুটা অবাক হলো। কি সারপ্রাইজ হতে পারে তা ভাবতে ভাবতে গাড়িতে উঠে গেল। কিছুক্ষণের মধ্যে কাঙ্ক্ষিত ঠিকানায় পৌঁছে গেল।
ভেতরে গিয়ে কাউকে পেল না, তাই শুভর মেজাজটা একটু খারাপ হয়ে গেল। ফোনটা হাতে নিয়ে ফাহিমের নাম্বারটা লাগাবে এমন সময় একজোড়া হাত শুভকে পানির গ্লাস এগিয়ে দিল। শুভ পানিটা নিয়ে ধন্যবাদ জানানোর জন্য হাত জোড়ার মালিকের দিকে তাকালো। সাথে সাথেই শুভ বিষম উঠে গেল। এ কাকে দেখছি শুভ? কলি, কলি আজ ফুল সাদা পড়েছে, কপালে ছোট্ট একটা লাল টিপ দিয়েছে, ঠোঁটে পিঙ্ক কালারের লিপস্টিক, আর হাত ভর্তি ছুরি। শব্দগুলো এখনো শুভর কানে বাজছে। কলিকে আজ শুভর মায়াপরি মনে হচ্ছে, যার মায়ায় শুভ বারবার পড়ে যায়। এসব নিজের কল্পনা মনে করে শুভ। কলিকে কিছু না বলে বাহিরে বের হয়ে যায়। আর কলি তো বেকুবের মতো দাঁড়িয়ে আছে, ভাবছে তার সারপ্রাইজ হয়তো শুভর পছন্দ হয়নি, কিন্তু হঠাৎ শুভ কোথা থেকে এসে কলিকে জড়িয়ে ধরলো। এখন কলি শকড হয়ে গেল। আসলে শুভর বিশ্বাস হয়নি শুভ কলিকে এখানে সত্যি দেখতে পাবে। তাই ফাহিমকে ফোন দিলে জানতে পারে এটাই ওর সারপ্রাইজ। তাই তো এক মুহূর্ত দেরি না করে কলিকে জড়িয়ে ধরে নিজের দুবাহুত আবদ্ধ করে ফেলে। I am very happy. It's best surprise my life. Thank you. I love you. আই লাভ ইউ টু। শুভ এবার কলিকে সোফায় বসিয়ে জিজ্ঞেস করলো, কার সাথে এসেছিস? কবে এসেছিস? সারপ্রাইজ কে প্ল্যান করলো? এমন হাজারো প্রশ্ন। কলি শুধু শুভর মুখের দিকে তাকিয়ে আছে। তা দেখে শুভ বলল, কি রে, কি দেখছিস? আমাকে আগে কখনো দেখিস নাই? দেখেছি, কিন্তু এইভাবে দেখিনি, ফর্মাল ড্রেস আপে। কি করব বল, সোজা অফিস থেকে এখানে এসেছি তাই। আপনার জন্য আরও একটা জিনিস আছে। আবার কি? একদিনে এত সারপ্রাইজ দিস না, আমি হার্ট অ্যাটাক করব। কলি শুভকে চোখ দিয়ে রাগ দেখায়। তাই শুভ চুপ হয়ে যায়। শুভ মাঝে মাঝে নিজে আশ্চর্য হয়। এই পিচ্ছি এত ভয় দেখায়, অথচ আমি ওকে কিছু বলতেও পারি না। কলি শুভর জন্য ক্ষীর বানিয়ে এনেছে নিজের হাতে। শুভ আজ তো শক্টের উপর শক্ট পাচ্ছে, কারণ তার পিচ্ছি কলি তার জন্য নিজের হাতে ক্ষীর বানিয়ে এনেছে। শুভ বায়না ধরলো কলির হাতে খাবে, তাই কলিও লক্ষ্মী মেয়ের মতো শুভকে খাওয়াতে লাগলো। আমাদের বিয়ের পরও কিন্তু তোকে এভাবে আমাকে রেঁধে রেঁধে খাওয়াতে হবে, তাই আমার পছন্দের সব ডিশ শিখে নিস। শুভর মুখে বিয়ের কথা শুনে কলি লজ্জায় লাল নীল হয়ে গেল। শুভর কাছে কলির লজ্জাময় মুখটা খুব ভালো লাগলো। তাই কলিকে আরো একটু জ্বালাবার জন্য কলিকে টেনে নিজের কোলে বসিয়ে, বিয়ের কথা এত লজ্জা পেলে বাসা রাতে কি করবি? একটু আমাদের বাসা রাতের জন্য বাঁচিয়ে রাখো। কলির তো লজ্জায় মরে যেতে মন চাইছে। আপনি জানেন আপনি যে একটা অসভ্য। আগে জানতাম না, এখন জানি। কিন্তু কি করব বল, তোর সাথে থাকলে বারবার অসভ্য হতে মন চায়। উফ, এই লোকটা। এভাবে ভালোবাসায় খুনসুটিতে কলি ও শুভর সময় কেটে গেল। পরের দিনও শুভ সারাদিন কলির সাথে ছিল। কলিকে নিয়ে ঢাকায় অনেক জায়গায় ঘুরেছিল শুভ সেই দিন। এটাই ছিল শুভর সাথে কলির শেষ দেখা। এরপর আর দেখা হয়নি তাদের। কিছুদিন কথা হলেও আস্তে আস্তে শুভ কেমন পাল্টাতে লাগলো। ব্যস্ততার কথা বলে বারবার কলির ফোন কেটে দিত। এক সময় তো ফোন ধরাই বন্ধ করে দিল। কলির হাতের ছবিগুলো সেদিনেরই ছবিগুলো দেখলে বোঝা যাচ্ছে কেউ লুকিয়ে তুলেছে, কিন্তু কে তুলেছে সেটা কলি বুঝতে পারছে না, আর এখন বোঝার চেষ্টাও করছে না। কলি মনকে শান্ত করার অনেক চেষ্টা করছে, কিন্তু ভালোবাসা নামক খুনসুটি অসুখটি কলিকে বারবার পরাজিত করছে। আর কলি এখন এই অসুখ নিয়ে বেঁচে থাকতে হবে। ফাহিম আজ দেশে ফিরেছে, আর দেশে পা রাখতে প্রথমে শুভর সাথে দেখা করতে আসলো। শুভর বিয়ে আরশির সাথে। এ কথা শুনে ফাহিমের মাথা গরম হয়ে গেছে। মাত্র কয়েক মাসের জন্য অর্পাকে নিয়ে বিদেশে গিয়েছিল বোনের সাথে দেখা করাতে। সেখানে থাকা অবস্থায় কলি আর শুভর মাঝে কিছু সমস্যা চলছে শুনেছে, কিন্তু এসব কারণ শুভ আরশিকে কেন বিয়ে করবে, এই প্রশ্নের উত্তর একমাত্র শুভই দিতে পারবে। আর আজ তা জানার জন্যে অর্পাকে বাসায় পাঠিয়ে দিয়ে নিজে ডাইরেক্ট অফিসে চলে গেল। ফাহিমের মাথায় আসছে না এটা কি করে সম্ভব যে শুভ কলি বলতে পাগল। কলির জন্য এত বছরের কোনো মেয়েকে নিজের ধারে কাছেও ঘেঁষতে দেয়নি। কলেজের কত সুন্দরী মেয়ে শুভর আশেপাশে ঘুরতো, কিন্তু ও কলি ছাড়া কারোর সাথে কথাও বলতো না। আর সেই শুভ নাকি কলিকে ছাড়া অন্য কাউকে বিয়ে করবে, এটা ফাহিমের বিশ্বাসই হচ্ছে না। কারণ কলি কি শুভর জন্য, কলির ইম্পর্টেন্স কত শুভর জীবনে, এইটা একমাত্র সাক্ষী ফাহিম নিজে। ফাহিম শুভর রুমে ঢুকে হাতের কার্ডটা শুভর টেবিলে ছুঁড়ে মারে। এসব কি শুভ? শুভ ল্যাপটপ থেকে মুখ সরিয়ে ফাহিমের দিকে তাকালো। হোয়াট? তুই না কলিকে ভালোবাসিস, তাহলে এখন আরুষুকে কেন বিয়ে করছিস? শুভ কার্ডটা হাতে নিয়ে, কেন, সমস্যা কি? কি সমস্যা তুই জানিস না?
দেখ ফাইন, তুই যদি কলির ব্যাপারে কিছু বলতে চাস তাহলে এখানে স্টপ যা। আমি ওর ব্যাপারে কোনো কিছু শুনতে চাই না। আমার পার্সোনাল লাইফে নাক না গলালে আমি খুশি হব। কি বলছিস তুই? তোর পার্সোনাল লাইফ আমাদের মধ্যে, তোর আমার এই ব্যাপারটা কবে থেকে আসলো? ফাইন, এনাফ। আমি আর কোনো কথা শুনতে চাই না। বিয়ের অনেক কম সময় আছে, তোরা তোদের প্রস্তুতি নিয়ে নে। এত বছর পর তোর বন্ধু বিয়ে করতে যাচ্ছে, তোর এখন খুশি হওয়ার কথা। শুভ, তুই জানিস না তুই কি করছিস? তোর কাছে একটা অমূল্য হিরে আছে যা তুই অবহেলা করে দূরে সরিয়ে দিচ্ছিস। এখনো সময় আছে শুভ, তা না হলে তোকে অনেক পস্তাতে হবে, মনে রাখিস। ফাহিম চলে গেল। ফাহিম মনে করে কানা ব্যক্তিকে পথ দেখালে সে ওই পথেই চলবে, কিন্তু যে চোখ থেকেও কানা হয়ে থাকে তাকে পথ দেখিয়ে লাভ নেই। শুভ আজ প্রায় এক সপ্তাহ কেটে গেল। কলির অনেকটা পাথর হয়ে গেছে, একদম চুপ হয়ে থাকে, কারোর সাথে কোনো কথা বলে না। সারাদিনই জানালার পাশে বসে দূরের ওই গাছটার দিকে তাকিয়ে থাকে। কলির চোখে এখন আর জল দেখা যায় না। মনে হয় মনের কষ্টে এখন চোখেও পানি শুকিয়ে গেছে। শিলা অনেকবার এসে কলির মন ভালো করার চেষ্টা করেছে, কিন্তু কলি সে তো মূর্তির মতো বসে থাকে। ওর ভেতরের সব অনুভূতিগুলো মনে হয় দাফন দিয়ে দিয়েছে। আজ নিজেকে একটা জিন্দা লাশ মনে হচ্ছে তার, যার মধ্যে বেঁচে থাকার জন্য কোনো প্রেরণাই নেই। কলির এমন অবস্থা দেখে আসলাম আমিরও খুব টেনশনে পড়ে গেল। শুভর বিয়ের কথা শুনে এমন অবস্থা, আর শুভ যখন বিয়ে করে ফেলবে তখন কলি কি করবে আল্লাহ জানে। এমন সময় আসলাম আমির এক কঠিন সিদ্ধান্ত নিল। তিনি কলির বিয়ে ঠিক করে ফেলল। শুভর আগে কলিকে বিয়ে দিতে হবে, তাহলে হয়তো কলি এই কষ্ট থেকে মুক্তি পাবে। আসলাম আমির মনে করছে চেয়ারম্যান অনেক দিন ধরে আসলাম আমিরকে তার বড় ছেলে শাহিনের সাথে কলির বিয়ের কথা বলছে, কিন্তু আসলাম আমির কলির বিয়ে এত তাড়াতাড়ি দিতে চায়নি, তাই বারবার মানা করে দিত। কিন্তু এখন মেয়ের মতিগতি তার ভালো লাগছে না, তাই শাহিনের সাথে বিয়ে ঠিক করে ফেললো। আর কলিকে এসেই তার সিদ্ধান্তের কথা জানালো। বাবার মুখে নিজের বিয়ের কথা শুনে কলি এতদিন পর একবার বাবার দিকে তাকালো। কলির বাবা কেন জানি মেয়ের চোখের দিকে তাকাতে পারলো না, তাই সাথে সাথে চোখ সরিয়ে রুম থেকে চলে গেল। আর কলি অবাক দৃষ্টিতে বাবার যাওয়ার দিকে তাকিয়ে রইল। কি অদ্ভুত ব্যাপার, যে দুটো মানুষকে কলি সব থেকে বেশি ভালোবাসতো, আজ সেই দুটো মানুষকেই কলির অচেনা লাগছে। এক হলো তার বাবা আর এক হলো শুভ। বিয়ে ঠিক হওয়ার চেয়ারম্যান সাহেব আজ অনেক খুশি, কারণ তার এতদিনের প্ল্যান আজ সফল হয়েছে। শুভ যেই দিন থেকে চেয়ারম্যানের ছোট ছেলে শিহাবকে মেরেছে, সেই দিন থেকে সুযোগের আশায় ছিল কিভাবে প্রতিশোধ নিবে। নিজের কাজ সফল করার জন্য শুভর বাবা আজমল চৌধুরীর কলির সম্পর্কে অনেক খারাপ কথা বলেছে। কলির চরিত্র ভালো না, টাকার লোভে শুভকে ফাঁসিয়েছে ইত্যাদি। আর অন্য দিক দিয়ে আসলাম আমিরকে রাজি করার চেষ্টা করেছে কলির সাথে শাহিনের বিয়ে দেওয়ার জন্য। একবার কলিকে ছেলের বউ করে নিতে পারলে শুভ ও কলির দুজনের থেকে বদলা নেওয়া যাবে বলে মনে করে। কলি বিয়ের প্রস্তুতি নেওয়া শুরু করে দিয়েছে। বাড়িতে অনেক মেহমান আসা শুরু হয়ে গেছে। বিয়েতে যাতে কেউ কোনো বাধা দিতে না পারে তার জন্য চেয়ারম্যানের লোকজন দিন-রাত বাড়ির আশেপাশে পাহারা দেয়। কলির কাছে এইসব একটা তামাশা ছাড়া কিছুই মনে হচ্ছে না। এমন সময় মামুন এসে কলির কাঁধে হাত রাখে। কলি তাকিয়ে দেখে মামুন কলির পাশে গিয়ে বসে। মামুনকে দেখে কলি এতদিন পর মুখ খুলল। মামুন ভাই, শুধু একবার আমাকে শুভর সাথে দেখা করিয়ে দাও প্লিজ ভাই, তোমার কাছে আমার শেষ চাওয়া, আর কোনোদিন জ্বালাবো না, শুধু একবার। মামুন কিছু বলল না, শুধু কলির মাথায় হাত বুলিয়ে দিয়ে চলে গেল। আর কলি আবারও নিরাশ হয়ে বাহিরে তাকিয়ে রইল। আজ কলির গাঢ় হলুদ রং এর শাড়িটা কলির দুধ সাদা গায়ে ফুটে উঠেছে। তার সাথে মাথার হাতে গাঁদা ফুলের গয়না কলিকে কোনো পরীর থেকে কম লাগছে না। শুধু একটা জিনিসের অভাব, এই পরীর মুখে হাসি নেই, মুখে তার বউয়ের মতো কোনো লাজ নেই। আজ শুধু বিষণ্ণতা। সন্ধ্যার মধ্যেই হলুদের কার্যক্রম শেষ হলে কলি ঘরের দিকে পা বাড়ালে কেউ কলিকে টেনে বাড়ির পিছনে নিয়ে যায়। প্রথমে কলি কিছুটা ভয় পেয়ে গেলেও একটু পর বুঝতে পারলো সামনে দাঁড়ানো ব্যক্তিটা আর কেউ না, মামুন কলিকে বাড়ির পিছনের রাস্তা দিয়েই বাড়ি থেকে বের করে আনে। হাতে একটা মোবাইল আর কিছু টাকা দিয়ে মামুনের একটা চেনা ছোট ভাইকে বলে, রাফি, আমার বোনটাকে সাবধানে নিয়ে যাস, ও ওখানকার কিছু চেনে না, তুই ওকে চৌধুরী বাড়ির সামনে পর্যন্ত দিয়ে আসবি। কলি অবাক হয়ে মামুনের দিকে তাকিয়ে আছে। কলির নিরাশ জীবনে একটি মানুষের এখনো কলিকে আসার একটি
প্রদীপ জ্বালাতে সাহায্য করছে। মামুন কলির হাত দুটো ধরে তুই চিন্তা করিস না বোন, আমি এখানে সব সামলিয়ে নিব। আমার বিশ্বাস তুই শুভ ভাইয়ের সাথে একবার দেখা করলে দেখবি সব ঠিক হয়ে গেছে। কলির মাথায় হাত রেখে আশীর্বাদ দিয়ে তাড়াতাড়ি করে ওখান থেকে একটা গাড়িতে উঠিয়ে দেয়। কলিও চলে যায় মনে একটু আশা নিয়ে শুভর সাথে দেখা করতে, কিন্তু কলি জানেই না আজ ওর জীবনে সব আশার প্রদীপ একসাথে নিভে যাবে। আজ চৌধুরী বাড়িতে ডিনার পার্টির আয়োজন করা হয়েছে, তাই পুরো বাড়ির আজ মেহমানদের আনাগোনায়। ডিনার পার্টিতে আরশি ও ফাহিমের ফ্যামিলি জয়েন হয়েছে। সবাই ডিনার শেষে বিয়ের আয়োজন নিয়ে টুকটাক কথাবার্তায় ব্যস্ত। ঠিক সেই সময় বাড়ির দারোয়ান এসে দরজায় বেল দেয়। মাহির গিয়ে দরজা খুলে দারোয়ানকে দেখে জিজ্ঞেস করে কি সমস্যা। দারোয়ানের কথা শুনে মাহির কিছু সময়ের জন্য নীরব হয়ে গেল। তারপর ভেতরে গিয়ে শুভকে খুঁজতে লাগলো সবাই নিচে, কিন্তু শুভ এখানে নেই। মাহির মনে মনে ভাবছে যার বিয়ের আয়োজন নিয়ে কথা চলছে তারই কোনো ইন্টারেস্ট নেই। মাহির শুভর রুমের সামনে দাঁড়িয়ে আছে, কারণ তার রুমে প্রবেশ করা এ বাড়ির সবার জন্য নিষেধ। কেন নিষেধ কেউ জানে না, তবে কলির সাথে কথা বন্ধ করার পর থেকেই শুভ তার পরিবার থেকে অনেকটা এড়িয়ে চলে, এটা সবাই লক্ষ্য করেছে। মাহির দরজায় নক করে, প্রথমে ওপাশ থেকে কোনো জবাব না আসলেও আবারও নক করে। এবার শুভ ডোন্ট ডিস্টার্ব মি বলে চিল্লিয়ে ওঠে। মাহি শুনেও আবার নক করে। এবার শুভ দরজা খুলে মাহিরের উপর রাগ ঝাড়তে থাকে। মাহির স্থির দৃষ্টিতে শুভর দিকে তাকিয়ে ভাই হোয়াট? ভাই বাহিরে কোলে দাঁড়িয়ে আছে, মেয়েটার সাথে একবার দেখা করে আসো প্লিজ ভাই। শুভ প্রথমে মনে করলো ও ভুল শুনছে, তাই মাহিরকে আবার জিজ্ঞেস করলো। মাহির এবারও যখন একই কথা বলল, শুভ বুঝতে পারলো এটা ওর কল্পনা না, সত্যি কলি এসেছে। শুভ নিচে নেমে বাহিরে চলে গেল। শুভ বাহিরে গিয়ে দেখে একটা মেয়ে হলুদ শাড়ি পরে দাঁড়িয়ে আছে। শুভ মেয়েটির চেহারা দেখতে পারছে না, মেয়েটা শুভর দিকে উল্টো করে দাঁড়িয়েছিল। শুভ গিয়ে যখন কলি বলে ডাক দিল, কলি পিছনে ঘুরে দেখে শুভ দাঁড়িয়ে আছে, আর শুভ কলির দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। কলিকে আজ প্রথম শাড়িতে দেখলো শুভ। হলুদ শাড়িতে কলিকে হলুদ পরি মনে হচ্ছে শুভর কাছে। শাড়ি পরায় কলিকে আজ একদমই পিচ্ছি মনে হচ্ছে না। শুভর নজরে কলিকে আজ একজন পূর্ণ নারী মনে হচ্ছে। শুভকে এত মাস পরে দেখে কলি নিজের মনকে সংযত করতে পারেনি, দৌড়ে গিয়ে শুভকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। এদিক দিয়ে শুভ ও মাহিরেকে বাইরে যেতে দেখে ফাহিমও বাহিরে এসে পড়ে। আরশি কিছুটা সন্দেহ হলে আরশিও দেখতে আসে বাহিরে কি চলছে। কলি শুভকে জড়িয়ে ধরলেও শুভ কলিকে একবারও জড়িয়ে ধরেনি। কিছুক্ষণ পর শুভ নিজে কলিকে নিজের থেকে ছাড়িয়ে নেয়। বিউর ইউর সেফ কলি, এটা কেমন ধরনের আচরণ? তুই এখনো ছোট না। অনেকটা কর্কশ কণ্ঠে বলে। কলিকে শুভ এভাবে সরানোর কারণে কলি কিছুটা শকড হলেও পরে নিজেকে সামলিয়ে নেয়। আম সরি, আসলে অনেকদিন পর দেখলাম তো। শুভ কলিকে খুব শক্ত গলায় জিজ্ঞেস করে, তুই এত রাত্রে কি করছিস, তা আবার এভাবে এখানে? কার সাথে এসেছিস? কলি কিছুক্ষণ শুভর দিকে তাকিয়ে থেকে আপনার সাথে আমার কিছু কথা ছিল, বেশি সময় নিব না। অন্যদিকে তাকিয়ে বলল, কি বলবি? শুধু একটা প্রশ্ন, কেন আপনি আমার সাথে এমন করলেন? কেন আপনি আমার মনটা নিয়ে খেললেন? কেন আমাকে এইভাবে ধোকা দিলেন? কেন আমার হাতটা মাছ আসতে ছেড়ে দিলেন? শুধু এই কথাটা, কেন উত্তরটা দিয়ে দিন, আমি চলে যাব, প্রমিস। আর কখনো আপনাকে জ্বালাতে আসবো না, কিন্তু আমার উত্তর চাই। আমাকে স্বপ্ন দেখিয়ে সেই স্বপ্ন নিজের হাতে কেন ভেঙে দিলেন? একটিবারও কি আমার কথাটা মনে পড়েনি আপনার? আমার ফিলিংসের কোনো দাম নেই আপনার কাছে? বলুন শুভ, প্লিজ বলুন। কলি শুভর হাত দুটো ধরে আমার কি দোষ ছিল? কোন অপরাধের শাস্তি দিচ্ছেন একবার বলুন প্লিজ, না হলে আমি পাগল হয়ে যাব এসব চিন্তা করতে করতে। শুভ কিছু বলতে নেবে তার আগে আরশি পিছন দিয়ে শুভকে ডাক দেয়। একে একে বাড়ির সবাই বাহিরে এসে পড়ে। শুভ, এই মেয়েটাকে? আরশি একদম শুভর সামনে এসে শুভর চোখ দুটো বন্ধ করে জোরে একটা নিঃশ্বাস ছাড়ে কলিকে উদ্দেশ্য করে বলে, কলি, এই হলো আমার হবু ওয়াইফ আরশি। তুই জানতে চেয়েছিলি না কেন? তোর কেনার উত্তর হলো এটাই। আরশি তোর থেকে রূপে গুণে পড়াশোনায় কোনো দিক দিয়ে তোর থেকে কম না। সবচেয়ে বড় কথা হলো ওর স্ট্যাটাস আমাদের পরিবারের জন্য, আমার জন্য একদম পারফেক্ট। তাই তো তোর আর ওর মধ্যে আমি ওকেই বেছে নিয়েছি। তোর কাছে খারাপ কিছু নেই, কিন্তু শুভর জন্য তুই বেস্ট না। আর আরশি, তাই তো আমি আরশিকে বেছে নিয়েছি। কলি শুভর কিছুটা কাছে এসে তাহলে আমার সাথে এতদিন যা করেছেন তা কি ছিল? অভিনয়? কলি,
তুই এখনো সে পিচ্ছি রয়ে গিয়েছিস। শুভ চৌধুরী কারোর সাথে অভিনয় করে না, তোর সাথে অভিনয় করে কোনো লাভও নেই, ওটাকে জাস্ট একটু টাইম পাস মনে করিস। শুভর মুখে টাইম পাস কথাটা শুনে কলির সারা শরীর মনে হয় জ্বলে যাচ্ছে। শুভ এতদিন ওর সাথে টাইম পাস করেছে তা ভেবেও নিজের প্রতি ঘৃণা হচ্ছে কলির। কলি চোখ মুখ খিচে শুভর কথার উত্তর দিল, তাহলে এতদিন আমি আপনার জন্য মনোরঞ্জনে ব্যস্ত ছিলাম, আপনি জাস্ট আমার মন নিয়ে ফেলেছেন। ভালোবাসা তো ছিলই না, অন্তত আপনার পক্ষ থেকে। ওকে, কলি কিছুক্ষণ নীরব থেকে। ধন্যবাদ আপনাকে শুভ চৌধুরী, আমাকে এত বড় সত্য বলার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। শুভ চোয়াল শক্ত করে অন্যদিকে তাকিয়ে কলির কথাগুলো শুনছিল। ফাহিমের খুব রাগ উঠছে শুভর এমন আচরণে, তবুও কিছু বলতে পারছে না। সবাই দাঁড়িয়ে দেখছে, তবে শুভ পরিবার শুভর এমন রূপ দেখে কিছুটা অবাক, কারণ সবাই জানে শুভ এমন না, তাহলে শুভ কেন এমন করছে। কলি পিছনে ঘুরে চলে যেতে নিলে আবার কি মনে করে থেমে যায়, আবার শুভর দিকে ফিরে এসে বলে, আপনার একটা জিনিস আমার কাছে আছে, সেই জিনিসটার যোগ্য না আমি, তখনও ছিলাম না এখন, তাই আপনার জিনিস আপনার কাছে রেখে দেন। বলে শুভর হাতে কলিকে দেওয়া আংটিটা ফিরিয়ে দেয়। আর দোয়া করবো শুভ ভাইয়া, আপনি জীবনে অনেক সুখে থাকেন। কলির মুখে শুভ বাইয়ে শুনে এবার শুভ কলির দিকে তাকায়। আপনাদের দুজনকে একসাথে অনেক সুন্দর লাগছে, আমি দোয়া করব কারো যাতে নজর না লাগে, আপনারা অনেক সুখে থাকেন। শুভ ভাইয়া, আপনার বিয়ের সব থেকে বড় গিফট আমি দিব, দেখবেন সারা জীবন এই গিফটের জন্য আমাকে স্মরণ করবেন। এটা বলেই কলি শুভর হাতটা ছেড়ে বাড়ির বাহিরে রাস্তার দিকে যেতে নিলে শুভ পিছন থেকে ডাক দেয়। কলির ইচ্ছা নেই শুভর ডাকে সাড়া দেবার, তবুও কেন জানি পাটা থেমে গেল। এত রাতে তোর একা যাওয়ার দরকার নেই, মাইন তোকে দিয়ে আসবে। কলি একটা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বলে, তার দরকার পড়বে না শুভ ভাইয়া, আমার বাকিটা পথ আমি একাই পার করতে পারবো, ওখানে আমি কাউকে সাথে করে নিতে পারবো না। একথা বলে কলি বাড়ির গেট দিয়ে বাহিরে চলে যায়, আর শুভ কলির যাওয়ার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। হঠাৎ শুভ টনক নড়ে, কলির লাস্ট কথার অর্থ কি? শুভ দৌড়ে বাড়ির বাহিরে রাস্তার এগিয়ে যা দেখে তার জন্য শুভ একদম রেডি ছিল না। কলির একটা চলন্ত গাড়ির সামনে এসে পড়লে মুহূর্তের মধ্যে কলিকে ছিটকে রাস্তার ওপর পাশে ফেলে দেয়। শুভ কলি বলে চিৎকার দিয়েই রাস্তায় বসে পড়ে। রাস্তায় পড়ে থাকা কলির নিথর দেহটার দিকে তাকিয়ে থাকে শুভ। কোনো কিছু বাবার বা বলার ভাষা হারিয়ে ফেলে শুভর চিৎকারে বাড়ির সবাই বাহিরে এসে পড়ে। কিছু মানুষ ভালোবাসা হারানোর বেদনাটা সহ্য করতে পারে না, তারা উপর দিয়ে নিজেকে সবার সামনে অনেক স্ট্রং দেখালেও ভিতরে ভিতরে প্রচণ্ড দুর্বল। আমাদের সমাজে কলির মতো এমন অনেক লাভার আছে যারা ভালোবাসার মানুষটিকে হারানোর বেদনাটা সইতে না পেরে এই পদক্ষেপ নেয়, কিন্তু এটাকে আমি কোনোভাবে সাপোর্ট করি না। বাস্তবে জীবন কত অদ্ভুত। কিছুক্ষণ আগেও শুভর কাছে সব কিছু ছিল, আর এখন শুভ নিজেকে একদম নিঃস্ব মনে করছে। বেঁচে থাকার কোনো কারণ আজ শুভ খুঁজে পাচ্ছে না। কিছুক্ষণ আগে কলিকে হসপিটালে নিয়ে আসা হলো, ফোন করে আগে সব রেডি রাখা হয়েছিল। দেশের সব বড় বড় ডাক্তার আজমাল ও আজহার চৌধুরীর এক ফোন কলে হাজির হয়ে পড়েছে। কিন্তু এত ডাক্তার এসে বা কি হবে যদি কলির বাঁচার শেষ ইচ্ছেটাই না থাকে? ডাক্তার যথাসাধ্য চেষ্টা করবে বলে গেল, আর বাকিটা আল্লাহর ইচ্ছা। আপনারা কেবল দোয়া করুন, রোগীর অবস্থা তেমন ভালো না। ডাক্তারের কথা শুনে সবাই টেনশনে পড়ে গেল। আজমাল চৌধুরী চেয়ারে বসে পড়ল। হঠাৎ শুভর কথা মনে পড়লে এদিক ওদিক তাকিয়ে দেখে শুভ হসপিটালের করিডোরে ফ্লোরে বসে নিচের দিকে তাকিয়ে আছে। ছেলেকে দেখে আজমাল চৌধুরীর নিজেরই খুব মায়া লাগছে। কি থেকে কি হয়ে গেল? আজমাল চৌধুরী শুভরকে দেখে বুঝতে পারলো কলি মেয়েটির কিছু হয়ে গেলে সে তার নিজের ছেলেকে সারা জীবনের জন্য হারিয়ে ফেলবে। এই মেয়েটাকে যে তার ছেলে কতটা ভালোবাসে তা আজ নিজের চোখেই দেখতে পেয়েছে। কলির নিথর দেহটা যখন রাস্তায় পড়েছিল শুভ এক প্রকার পাগল হয়ে গিয়েছিল। রাস্তায় বসে শুভ বিলাপ করতে থাকে। অনেক কষ্টে সবাই শুভকে ধরে গাড়িতে ওঠায়, তাই আজ নিজেও বসে বসে কলির জন্য দোয়া চাইতে লাগলো ছেলের মুখের দিকে চেয়ে। শুভ বসে বসে কলি আর ওর কেটে যাওয়া ভালোবাসার মুহূর্তগুলো চিন্তা করছে। কতই না মধুর ছিল সেই দিনগুলো, ভালোই তো ছিলাম আমরা। কেন এমন হলো কলি? আমার গুনার শাস্তি আল্লাহ কেন তোকে দিবে? দিলে আমাকে দিত, আমি মাথা পেতে নিতাম। কিন্তু এখন আমি কি করব কলি? তোকে ছাড়া না বাঁচতে পারবো না মরতে। আমাকে এত বড় শাস্তি দিস না জান।
ফিরে আয় তোর শুভর কাছে, শুধু একবার ফিরে আয়। কথা দিচ্ছি এই জীবনে প্রাণ থাকতে তোকে আর কখনো আলাদা হতে দিব না। ফিরে আয় কলি, আমার জন্য, আমার ভালোবাসার জন্য। আমি তোকে অনেক কষ্ট দিয়েছি, এসে আমাকে নিজের হাতে শাস্তি দে। তবু আমাকে একা ফেলে চলে যাস না, আমাকে এত বড় শাস্তি দিস না। অনেক বছর তোর অপেক্ষায় ছিলাম, এখন আর আমাকে অপেক্ষা করাস না। আমি আর অপেক্ষা করতে পারবো না, ধৈর্য যে আমার সব শেষ হয়ে গিয়েছে। কলির পরিবারও এসে হসপিটালে হাজির হলো। কলির এমন অবস্থায় কিছুতেই মেনে নিতে পারছে না কলির বাবা। মেয়ের এই অবস্থার জন্য নিজেকে দায়ী করছে, তাই বারবার জ্ঞান হারিয়ে ফেলছে। কলির বাবা এমন অবস্থা দেখে ডাক্তার তাকে ঘুমের ইঞ্জেকশন দিয়ে দিল। কলির মায়েরও অবস্থা ভালো না, শুভর জন্য একবার মৃত্যু থেকে ফিরে এসেছে, কিন্তু এইবার আল্লাহ কি তাদের মুখের দিকে তাকাবে? এই চিন্তাই শেষ। হঠাৎ অপারেশন রুমে লাল বাতিটা নিভে গেল। এতক্ষণ পর শুভ বসা থেকে উঠে দাঁড়ালো। কেউ কিছু জিজ্ঞেস করার আগেই শুভ ডাক্তারের সামনে এসে দাঁড়ালো। ডাক্তার শুভর দিকে তাকিয়ে, আমরা আমাদের যথাসাধ্য চেষ্টা করছি, কিন্তু আমার মনে হয় কি রোগী নিজেও বাঁচার কোনো ইচ্ছা নেই। তবু আমরা আশা ছাড়িনি, 48 ঘন্টা না যাওয়ার পর্যন্ত আমরা কিছু করতে পারবো না। ডাক্তার একটু নীরব স্বরে আবার বলা শুরু করে, এই 48 ঘন্টার মধ্যে রোগী জ্ঞান না ফিরলে হয়তো রোগী কমাতে চলে যাবে, অথবা অথবা কি ডাক্তার বলুন? রোগীকে আর বাঁচানো যাবে না। আপনারা এখন শুধু উপরওয়ালার কাছে দোয়া করুন, এখন তিনিই পারে রোগীকে বাঁচাতে। শুভ ডাক্তারের কথা শুনে আর এখানে দাঁড়ালো না, চলে গেল। সবাই শুভর যাওয়ার দিকে চেয়ে আছে, কেউ কিছু বুঝতেই পারছে না শুভর বিহেভিয়ার। কিছুক্ষণ পর ফরজের আজানের ধ্বনি শোনা গেল। শুভ হসপিটাল থেকে বের হয়ে মসজিদে চলে গেল, অজু করে নামাজে দাঁড়িয়ে গেল। এদিক দিয়ে ফাহিম ও মাহির বের হলো শুভকে খুঁজতে। কিছু দূর গিয়ে এক মসজিদের সামনে কিছু লোকের ভিড় দেখতে পায়। সমস্যা কি দেখার জন্য ফাহিম ভেতরে একটু উকি দিল, আর যা দেখতে পেল তা দেখার জন্য স্বপ্ন হয়তো ফাহিম কখনো করেনি। শুভ নামাজের সিজদায় চিৎকার করে কান্না করছে। শুভর এই আর্তনাতে আশেপাশের মানুষের চোখেও কিছুটা জল এসে শুভর এই আর্তনাতে আশেপাশের মানুষের চোখেও জল এসে পড়েছে। ফাহিম স্তব্ধ হয়ে পড়েছে, ফাহিমের চোখেও জল এসে পড়েছে। ফাহিম ভালো করে জানে শুভ কলিকে কতটা ভালোবাসে। কলির প্রতি শুভর ভালোবাসা সীমাহীন, এতে কোনো সন্দেহ নেই। কোনো একটা কারণে হয়তো নিজেকে কলির থেকে দূরে রাখতে চাইছে, কিন্তু এতে কলির প্রতি ওর ভালোবাসা কমেনি। কষ্ট তো শুভও পেয়েছে এতদিন, হয়তো শুভর কষ্টটা কারো চোখে পড়েনি। মাহির এসে শুভকে এভাবে দেখে পুরো শকড, কারণ এতদিন কলির নামটিও যে মানুষটির সামনে নেওয়া যাচ্ছিল না, আজ সে মানুষটি কলির জন্য প্রাণ ভিক্ষা চাচ্ছে আল্লাহর কাছে। মসজিদের ইমাম সেও অনেক বুঝায় শুভকে, কিন্তু শুভ কারো কথা যেন কানে দিয়ে ঢুকছে না। কাঁদতে কাঁদতেই শুভ এক সময় জ্ঞান হারিয়ে ফেলে। কিছু মানুষের সাহায্য নিয়ে শুভকে হসপিটালে নিয়ে আসা হলো। জ্ঞান ফিরে শুভ নিজেকে হসপিটালের বেডে আবিষ্কার করে। লাফ দিয়ে উঠে বসে। কেবিন থেকে বের হতে নিলে কিছু ওয়ার্ড বয় বাধা দিতে নিল, কিন্তু শুভ রাগের সামনে আর পারল না। শুভ সোজা কলিকে যেখানে রাখা হয়েছে সেখানে চলে গেল। ডাক্তার আর নার্স বাদে সেখানে যাওয়া সবার নিষেধ, কিন্তু শুভকে কেউ আটকাতে পারল না। কলির হাতটা খুব শক্ত করে ধরে বসে আছে শুভ, মনে হয় হাতটা ছেড়ে দিলেই কলিকে আবার হারিয়ে ফেলবে। কলির হাতটা শুভর বুকে বাম পাশে ধরে। আমি তোকে অনেক কষ্ট দিয়েছি রে, তাই তো রাগ করে আছিস। চলে যেতে চাস আমাকে ছেড়ে, আমাকে শাস্তি দিতে চাস তাই না? তাই তো দেখ এমনভাবে পড়ে আছিস। আমার বুকে চিনচিন ব্যথা করছে, এই ব্যথা কোনো সময় বাড়ছে জান, আমি সইতে পারছি না। প্লিজ উঠো জান, একবার শুধু চোখটা খোল, এই বুকে রাখবো তোকে, কোথাও যেতে দিব না। সারা জীবনের জন্য তোকে আপন করে নেব। শুধু একবার আমাকে ক্ষমা করে দে কলি, শুধু একবার। এই শুভ তোকে ছাড়া ভীষণ একা, আমার কাছে ফিরে আয় জান, ফিরে আয়। বলেই শুভ কেঁদে দেয়। আসলাম আমির বেডে শুয়ে মেয়ের জন্য কান্না করছে। তার পাশে বসে আছে আজমাল চৌধুরী। আমার মেয়েটার উপর কখনো রাগ থাকলে ওকে মাফ করে দিয়ে চৌধুরী সাহেব। মেয়েটা আমার একদম অবুঝ, দিন দুনিয়ার তেমন কিছুই জানি না। আমির স্যার এসব কি বলছেন? আমি জানি এসবের জন্য আমিও কিছুটা দায়ী। আমি আমার ছেলের মনের কথা বুঝতেই পারিনি, অন্যের কথায় কান দিয়ে কলির মতো মেয়ের নামে অনেক কিছু বলে ফেলেছি।
আপনি পারলে আমাকে ক্ষমা করে দিয়েন। আসলাম আমির আজমাল চৌধুরীর হাতটা ধরে। আমার মেয়েটাকে বাঁচান, আমার একমাত্র মেয়ে। আজ আমার জিদের কারণে ওর এই অবস্থা। নাকি আমি বিয়ের জন্য ওকে জোর করতাম, নাহি ও এখানে আসতো, আর নাহি এসব হতো। বলে আসলাম আমির কেঁদে উঠে আসলাম চৌধুরী তাকে সান্ত্বনা দিচ্ছে। এভাবে দুদিন কেটে গেল। এই দুদিন শুভ শুধু নামাজের সময় কলিকে একা ছেড়ে গিয়েছে। তাছাড়া রাত দিন শুভ কলির সাথে ছিল। এই অপেক্ষায় কখন কলি তার চোখ খুলবে। অবশেষে শুভর দোয়া আল্লাহ কবুল করলো। কলির জ্ঞান ফিরলো, চোখ খোলার চেষ্টা করতে লাগলো। হাতটা নাড়তে বুঝলো কেউ তার হাতটা খুব শক্ত করে ধরে আছে, তার হাতের উপর শুয়ে আছে। কলির বুঝতে পারছে না কে এটা, কারণ কলি শুভকে একদমই আশা করেনি। কলির হাতের উপর মাথা রেখেই শুভ ঘুমিয়ে পড়েছিল ক্লান্তিতে। হঠাৎ কলির হাতের নড়াচড়া শুভর ঘুম ভেঙে গেল। ঘুম ঘুম চোখে চেয়ে দেখে কলির চোখগুলো খোলার চেষ্টায় ব্যর্থ, কারণ আলোর তার চোখে লাগছে বলে ভালো করে খুলতে পারছে না। কলির জ্ঞান ফিরতে দেখে শুভ চিৎকার করে ডাক্তারকে ডাক দিল। সাথে সাথে 3 জন ডাক্তার ও 2 জন নার্স প্রবেশ করলো আর শুভকে বের করে দিল তারা কলিকে চেক আপ করবে বলে। শুভ বাহিরে গিয়ে অপেক্ষা করতে লাগলো। এতক্ষণে সবার কানে পৌঁছে গেল কলির জ্ঞান ফিরে কথা। সবাই যে যেখানে ছিল হসপিটালের করিডোরে এসে হাজির হলো। ডাক্তারগুলো সব বের হলো। শুভ সব ঠিক আছে কিনা জানতে চাইলো। ডাক্তাররা আশা দিল আপাতত কলি এখন আশঙ্কা মুক্ত। এ সংবাদ শোনার পর সবার চেহারায় খুশির সীমা রইল না। গত 2 দিন ধরে টেনশনে ছিল তা যেন এই খুশির সামনে কিছুই না। আজমাল চৌধুরী খুশিতে আসলাম আমিরকে জড়িয়ে ধরলো। তারা সবাই কলির সাথে দেখা করার জন্য যেই না রুমে প্রবেশ করতে চাইলো, তখনই ডাক্তারের এক কথায় সবাই আবার মনটা খারাপ হয়ে গেল। আসলে রোগী আপনাদের কারোর সাথে দেখা করতে চায় না, আর আমারও মনে হয় এই মুহূর্তে রোগীকে বেশি বিরক্ত করাও ঠিক না। কিন্তু শুভ সব শুনেও না শোনার মতো করে কলির সাথে দেখা করতে চলে গেল, কারণ শুভ ভালো করেই জানে কলি এসব রাগ করেই বলছে। কলির বাবাও বুঝতে পারলো মেয়ে তার রাগ করে আছে এখনো, তাই এইসব কথা বলছে। তখনই মাহির এসে কলির বাবাকে উদ্দেশ্য করে বলল, চিন্তা করবেন না স্যার, ভাবি আমাদের রেগে আছে, রাগ ভাঙলেই সব ঠিক হয়ে যাবে। আর তাছাড়া শুভ ভাইয়া তো আছেই, ভাবির রাগ ভাঙিয়ে ছাড়বে। শুভ পা দুটো টান টান করে সোফাতে বসে আছে, আর তার চারপাশে লোকগুলো কেমন উৎসুক নজরে শুভর দিকে তাকিয়ে আছে। শুভ নিশ্চয়ই কিছু একটা বলবে এই আশায়, একটু আগে ঘটে যাওয়া ঘটনা সম্পর্কে। কিন্তু না, সবাইকে অবাক করে দিয়ে শুভ সোফায় আরামে হেলান দিয়ে চোখ বন্ধ করে শুয়ে পড়ল। আর এমন বিহেভ করছে মনে হয় কিছুই হয়নি একটু আগে, কিন্তু একটা ছোটখাটো মহাযুদ্ধ বলা যায় হয়ে গেল। শুভর এই নীরবতা কারোরই বোধগম্য নয়, তাই কিছুটা অস্থির হয়ে ফাহিম শুভর কাছে কারণ জিজ্ঞেস করেই ফেলল। একটু আগে করা তার কাজের একটু আগের ঘটনা। শুভ কলির রুমে প্রবেশ করে দেখে কলি চোখ বন্ধ করে শুয়ে আছে। শুভ লক্ষ্য করলো গত কয়েকদিনে কলির চেহারা একদম শুকিয়ে গেছে। আগে সে লাবণ্যতা কোথায় যেন হারিয়ে গেছে ওর ছোট কলির থেকে। কলিকে এমন অবস্থায় দেখে শুভর মনটা হঠাৎ মোচড় দিয়ে পর্বত এতটাই উঁচু যে হয়তো শুভ এর গভীরতা মাপতে পারবে না। আর এই অভিমানী কলি শুভর সামনে নিজেকে অসহায় কখনো হতে দিবে না ওয়াদা করলো। শুভ কলির হাতটা ধরে নিল, কলির সাথে সাথে হাতটা সরিয়ে ফেললো। শুভ জানে কলি রেগে আছে, শুধু রেগে নয়, এই মুহূর্তে হয়তো শুভকে অনেক ঘৃণাও করছে, আর তা যুক্তিসঙ্গতও বটে। শুভ কলি আর ওর ভালোবাসাটাকে টাইম পাস বলে ব্যাখ্যা করেছে, যা কলির মনকে প্রচণ্ডভাবে আঘাত করেছে। তাই শুভ কলির এখনকার আচরণ মোটেও রাগ করছে না। শুভ আবারও কলির হাতটা ধরে, আর এবার খুব শক্ত করে, যাতে কলি চাইলেও ছাড়াতে না পারে। কাতর কণ্ঠে বলে, আই অ্যাম সরি, প্লিজ মাই গিভ মি। কথা বল একবার। আমি ভীষণ ভয় পেয়ে গিয়েছিলাম। আমি সত্যি তোকে হারিয়ে ফেলবো একেবারের জন্য। আমার ভুলের জন্য তোকে অনেক কিছু সহ্য করতে হয়েছে, আমি জানি, কিন্তু কির জন্য। শুভ আর কিছু বলতে পারলো না। আরশি কারো বাধা না শুনে হন হন করে কেবিনের দরজা খুলে প্রবেশ করে আর এসে চিৎকার করে বলে, এসব কি চলছে শুভ? আঙ্কেল বলছে বিয়েটা নাকি ভেঙে দেওয়া হয়েছে, তুমি আবার আমার সাথে এমন কি করে করতে পারো? এবার কিন্তু। আরশি আরো কিছু বলতেই উদ্যত হলে শুভর জড়ালো ধমকে ভয় পেয়ে যায়। শুভ মুখ শক্ত করে চোখ খিচে বলে, হার ডিয়ার ইউ কাম হিয়ার,
জাস্ট গেট আউট। শুভ, এসব কি বলছো? তোমার মাথা ঠিক আছে তো? এই মেয়ের জন্য তুমি আবার আমার সাথে এমন করতে পারো না। এই মেয়েকে তো আমি... আরশি কলির দিকে এগিয়ে আসতে নিলে শুভ ওর গলা চেপে ধরে। ঘটনার আকস্মিক কলি কিং কর্তব্য বিমূঢ়। শুভ দাঁতে দাঁত চেপে বলে, সাহস কি করে হলো তোর ওর কাছে আসার? আমি শুধু এতদিন ওর কথা চিন্তা করে তোর সব ডং সহ্য করে এসেছি, এখন আর না। তোকে তো আমি এমন শিক্ষা দিব যে জীবনের বেঁচে থাকার আগ পর্যন্ত আমার কলির নামটা পর্যন্ত উচ্চারণ করতে থাকবি। শুভ খুব শক্ত করে গলাটা চেপে ধরে আছে। আরশি কিছুই বলতে পারছে না, চোখগুলো যেন কোটর থেকে বের হয়ে যাবে। বারবার হাত সরানোর বৃথা চেষ্টা করছে যাচ্ছে আরশি, ফলস্বরূপ কিছুই হচ্ছে না। রুমের বাহিরে থাকা ফাহিম ও ইনাম শব্দ শুনে ভেতরে উকি দেয় দেখার জন্য আসলে কি চলছে, কিন্তু যা দেখলো তাতে দুজনেই জটকা না খেয়ে পারলো না। দুজনে কাল বিলম্ব না করে দৌড়ে গিয়ে আরশিকে ছোটানোর চেষ্টা করে। কলি শুভর এমন ভয়ানক রূপ দেখে ভয় পেতে লাগলো। গলা শুকিয়ে ওর কাঠ হয়ে গেছে, কারণ শুভর এমন রূপ সম্পর্কে কলি একদমই অবগত নয়, আগে কখনো দেখার সুযোগও হয়নি। দুজনে মিলে অনেক চেষ্টা করলেও শুভকে ছাড়াতে পারছিল না। বিশাল দেহে বিশিষ্ট শুভকে নিজের জায়গা থেকে হেরফের করার কি এতটাই সহজ? কখনো না। শুভর পেশিবহুল হাতের মুঠোর মধ্যে বন্দি থাকা আরশির গলা মুক্তি পেতে কাটা মুরগির মতো ছটপট করছে। ফাহিম অবস্থার অবনতি বুঝে শুভকে বারবার অনুরোধ করে যাচ্ছে, স্টপ শুভ, ছাড় ওকে, না হলে ও মরে যাবে। যাক মরে, আমি তো চাই ও মরে যাক। ওর জন্য আজ আমার কলির এই অবস্থা, তাহলে ও কেন সুস্থ হয়ে বেঁচে থাকবে? মরে যাক, দুনিয়ার থেকে একটা শয়তান কমে যাবে। আরশের অবস্থা সত্যিই খারাপ। এখন যদি শুভ ওকে না ছাড়ে তাহলে নির্ঘাত ইন্তেকাল করতে সময় লাগবে না ওর। শুভকে যখন কেউ থামাতে পারছিল না তখনই কলির চিৎকার শুনে শুভর হুঁশ আসে। সাথে সাথে আরশির গলা ছেড়ে কলির দিকে তাকায়। আরশির গলায় শুভর 5 আঙ্গুলের দাগ স্পষ্ট বেশি উঠে। ততক্ষণে ছাড়া পেয়েও গলা ধরে কাশতে কাশতে নিচে বসে পড়ে। আর শুভ ততক্ষণে আরশিকে ছেড়ে কলির কাছে চলে যায়। শুভকে দেখে কলি এই প্রথম ভয়ে জড়সড় হয়ে পড়ে। শুভ বুঝতে পারে কলির গাল দুটো দৌড়ে বলে, রিল্যাক্স জান, এত ভয় পাওয়ার কিছু নেই, আমি তো আছি। এইসব বদলুক থেকে কিভাবে তোকে বাঁচিয়ে রাখা যায় তা আমি খুব ভালো করেই জানি, আর আমি বেঁচে থাকতে তোর চুল পরিমাণও ক্ষতি হতে দেব না। শুভ কলিকে খুব সাবধানে আলতো করে জড়িয়ে ধরে, কিন্তু কলি যেন শুভর কোনো কথাই শুনতে পাচ্ছে না। ও এক ধ্যানে কেবল আরশি মেয়েটির দিকে তাকিয়ে আছে। কলি মনে মনে আওড়াতে লাগলো, যাকে কিছুদিন পর বিয়ে করবে তার সাথে শুভ এমন করলো কেন? আরশির অবস্থা তেমন ভালো না বলে ফাহিম ও ইনাম মিলে ওকে ডাক্তারের কাছে নিয়ে গেল। আর এখন শুভ সোফায় আরামে বসে আছে, অথচ ওর দিকে সবাই প্রশ্ন ছুড়ে মারছে সে কখন ধরে এমন করার কারণ কি। ফাহিমের জোড়াজড়িতে মুখ খুলতে বাধ্য হলো। সবাই শুভর দিকে চেয়ে আছে শোনার জন্য। তোর কি মনে হয় ফাইন, কোনো ছোটোখাটো কারণে আমি কলির সাথে এতদিন এমন করেছি? আমি জানি দোস্ত, অবশ্যই কোনো বড় কারণ আছে, কিন্তু সেই কারণটা কি তাই জানতে চাই। শুভ একটা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে কলির দিকে তাকালো। বুকের ভেতর জমে থাকা কথাগুলো উগলে বলতে লাগলো, কলিকে কয়েক মাস ধরে মারার চেষ্টা করা হচ্ছে, আর এর সাথে আরশিও পরোক্ষ বা প্রত্যক্ষভাবে জড়িত ছিল। কেউ এমন কথা শোনার জন্য প্রস্তুত ছিল না, তাই সবাই বিস্ময়ের চরম সীমায় অতিক্রম করলো শুভর কথায়। এটা কি করে সম্ভব? মানে কেউ কলিকে কখনো মারবি? ওর কার সাথে এমন শত্রুতা আসে? আসলাম আমির ভাবলেশহীন প্রশ্ন করে বসলো। শুভ আবারও কিছুক্ষণ নীরবতা জ্ঞাপন করে নিজের মধ্যে শব্দগুলো গোছাতে লাগলো। পর মুহূর্তেই বলল, ওর না, আমার শত্রুতা জোরে কলিকে টার্গেট করা হয়েছিল। কিন্তু কেন? আর বড় কথা হলো কিভাবে? যতটুকু আমি জানি কেউ তোর আর কলির সম্পর্কে কথা জানতো না, শুধু আমার ফ্যামিলি ছাড়া। তাহলে তোর শত্রুরা কলির কথা কিভাবে জানলো? ফাহিমের প্রশ্ন। তোর মনে আছে পাইন, কয়েক মাস আগে কলি ঢাকা এসেছিল, তখন পর্যন্ত সবই ঠিকই ছিল, কয়েকদিন ভালোই কেটেছিল। কিন্তু একদিন আমার ফোনে একটা ফোন আসলো। আমি যখন রাজনীতিতে জড়িত ছিলাম তখন আমার হাত ধরে অনেকেই উপরে উঠে। আজকে যারা এই পাওয়ার পজিশন নিয়ে ঘুরছে তার পিছনে আমার অনেকটা অবদান আছে। তার পিছনে জানতে পারলাম আমার কিছু পুরনো শত্রু আমার পিছনে ষড়যন্ত্র করছে, আমার কাছের মানুষদের টার্গেট করছে। আমার কাছের মানুষ বলতে আমি শুধু আমার পরিবারকে ধরেছিলাম, তাই আমি সবার সিকিউরিটি বাড়িয়ে দিয়েছিলাম।
কিন্তু কিছুদিন পর আবার আমার লোকের ফোন আসে, আর এবার এসেছে গ্রাম থেকে। গ্রামের যে ছেলেগুলোকে কলির দিকে নজর রাখতে বলেছিলাম তারাই ফোন করে বলে কিছুদিন ধরে নাকি কলির আশেপাশে কিছু অজানা লোকদেরকে দেখা যাচ্ছে। আর লোকগুলো যে এই গ্রামের না তারা 100% নিশ্চিত, আর তাদের মতলবও ঠিক মনে হচ্ছে না তাদের। এই কথা বুঝতে আমার আর বাকি থাকলো না ওদের টার্গেট আসলে কে, কিন্তু কিভাবে আর কেন, ঠিক একই কথা আমার মুশকিল আসে। কারণ আমি কলি সম্পর্কে জানতে চাইনি এই পর্যন্ত, শুধু আমার কাছের মানুষগুলো ছাড়া। তার মানে আমারই কোনো কাছের মানুষ এর সাথে জড়িত আছে, কিন্তু প্রশ্ন হচ্ছে কে সে। এরপর আমি খুব সাবধানে কলির পিছনে কিছু লোক লাগিয়ে দিলাম, যাতে ওরা সারাক্ষণ কলিকে চোখে চোখে রাখতে পারে, কোনো বিপদ দেখলে ওকে সেভ করতে পারে। আমি চাইলে তখন কলিকে আমার কাছে নিয়ে আসতে পারতাম, তবে এতে দুইটা সমস্যা ছিল। তার মধ্যে হলো কলির পরীক্ষা, আর দ্বিতীয় হলো কে কলিকে মারতে চাচ্ছে তা জানা হতো না। যদি আমি কলিকে নিয়ে আসি তাহলে এতে আমার কলিকে নিয়ে সারাক্ষণ ভয়ে ভয়ে থাকতে হতো আমাকে। তাছাড়া কে কখন কলিকে ক্ষতি করার চেষ্টা করবে তা বুঝতে পারছিলাম না। ফাইন, তোর মনে আছে সেদিন আমরা সোহেলের মেয়ের জন্মদিনের পার্টিতে গিয়েছিলাম? তুই তো আমাকে বাসায় ড্রপ করেছিলি। এরপর আমি বাসায় যাওয়ার সময় ভাগ্যক্রমে আরশির সাথে দেখা হয়ে যায়। ওর গাড়িটা নষ্ট হয়ে যায়, তাই ড্রাইভার রাস্তায় দাঁড়িয়ে হেল্প চাচ্ছিল। আরশির ড্রাইভারকে দেখে আমি চিনে ফেলেছিলাম, তাই গাড়ি থামিয়ে জিজ্ঞেস করলে জানতে পারি গাড়িতে আরশি আর ও একদম ড্রাং, ওর তেমন কোনো হুঁশই নেই। একে তো রাত তুফান মনে আসবে বলে মনে হচ্ছে, ওর হাওয়াই রাস্তা বিপজ্জনক। তাই মানবতার খাতিলে আরশিকে নিজের পিছনের সিটে শুইয়ে দিলাম। এরপর ওর বাড়িতে গিয়ে জানতে পারলাম বাসায় কাজের লোকগুলো ছাড়া আর কেউ নেই, তাই এক প্রকার বাধ্য হয়ে ওকে কোলে করে ওর বেডরুমে নিয়ে যেতে হলো। আরশিকে যখন বেডে শুয়ে দিয়ে আমি চলে যেতে লাগলাম, তখন জানলা দিয়ে প্রচণ্ড বাতাস আসতে শুরু করলো, আর বাতাসের কারণে টেবিলের কিছু ম্যাগাজিন পড়ে গেল। আমি জানালা বন্ধ করে ম্যাগাজিন তুলতে গেলে কিছু ছবি নিচে পড়ে যায়। ছবিগুলো দেখে আমি শর্ট হয়ে যাই, কারণ ছবিগুলো আর কারো না, কলির ঢাকা আসা পর্যন্ত এখান থেকে শুরু করে সব ছবি, এমন ছবির পিছনে সব ডিটেলস দেওয়া। আমি বুঝতে পারলাম আমার শত্রুদের কাছে ইনফরমেশন কে দিয়েছে কলির। আমার ফ্যামিলি ছাড়া কেউ যদি কলির কথা জানে তাহলে সে হলো আরশি। কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন হলো কে সে, কার এমন আমি ক্ষতি করেছি যে আমাকে টার্গেট না করে যে সরাসরি কলিকে টার্গেট করলো। তাকে বের করা না পর্যন্ত কলিকে সেভ করা সম্ভব না। আমি আরশির ফোনটা চেক করতে চেয়েছিলাম, কিন্তু লক হওয়ার কারণে জানা হলো না যে আরশি কার সাথে মিলে এসব প্ল্যানিং করছে। আমি বাসায় এসে সারা রাত চিন্তা করলাম কি করা যায়। তাদের উদ্দেশ্য যদি কলিকে মারারই থাকে তাহলে মারছে না কেন? আমার কানে আসার আগে মেরে ফেলতে পারতো। তার মানে করছে না, তার মানে ওদের প্ল্যানিং অন্য কিছু। কিন্তু কি? কিন্তু কিছু বুঝতে পারছিলাম না। এরপর দুদিন পর অনেক কাঠকলা পুড়িয়ে কলিকে তখনই মারা হবে যখন আমি ওর আশেপাশে থাকবো। তার মানে হচ্ছে আমি কলির সাথে দেখা করতে যাওয়া মানে কলির বিপদ, আর তারা এটার জন্যই অপেক্ষা করছে। শুভ রিমান্ড রুমে বসে আছে। অসম্ভব রাগ ও চোখে মুখে ফুটে উঠেছে সামনে বসে থাকা ব্যক্তিটিকে দেখে। আরশিকে পুলিশে দেওয়ার পর মার খাওয়ার ভয়ে নিজের সঙ্গীর নাম বলে দেয় বিনা সময় ব্যতীত করে। অপরাধীর নাম শুনে শুভ চমকায়, কারণ একে শুভ চেনে। শুধু চেনে বললে ভুল হবে, খুব ভালো করেই চেনে। এক সময় শুভর কলেজ ফ্রেন্ড ছিল, খুব ভালো সম্পর্ক ছিল তাদের মধ্যে। এরপর কলেজ শেষে শুভর সাথে এত বছর রাজনীতির সাথে জড়িত ছিল। শুভ দল থেকে পদত্যাগ করার সময় নিজের জায়গাটা বিশ্বাস করে ওই ব্যক্তিটাকে দিয়ে গিয়েছিল, এতটাই ভরসা ছিল বলে। কিন্তু শুভ এখন এটাই ভেবে কুল পাচ্ছে না এইসব করার কারণ কি, কেন এমন করলো। তাই কারণ জানতে শুভ প্রশ্ন ছুড়ল সামনে বসা মানুষটির দিকে। কেন এমন করলি রুদ্র? এসব করার পিছনে কারণটা কি? আমার যতটুকু মনে আছে আমি কখনো তোর সাথে
ঝগড়া মারামারি বা কোনো ক্ষতি করিনি। দলে থাকাকালীনও অন্তত তোর সাথে আমার কোনো ঝামেলা হয়নি। তাহলে এখন আবার এটা বলিস না পদের জন্য। বন্ধু ভেবে বিশ্বাস করে আমি আমার পদটাও তোকে দিয়ে দিলাম। তাহলে তুই কিসের প্রতিশোধ নিতে এসব করেছিস? শুভর কথায় রুদ্র উচ্চস্বরে হাসতে লাগলো। প্রতিশোধ? তুই ঠিকই বলেছিস, প্রতিশোধ নেওয়ার জন্য এমন করেছি। তোর মনে নেই তুই কী করেছিস? তাহলে আমি মনে করিয়ে দিচ্ছি। শোন, ভালো করে শোন। মেঘার কথা মনে আছে তোর? কোন মেঘা? শুভ জিজ্ঞেস করলো। বাহ, নামটা ভুলে গেলি এর মধ্যে। আমাদের কলেজে পড়তো ওই মেয়েটার কথা বলছিস? শুভর জন্য পাগল ছিল যে মেয়েটা। ফাহিম বলল। ফাহিমের কথা শুনে শুভ একটু মনে করার চেষ্টা করলো। আরে শুভ, তোর মনে নেই ওই মেয়েটা যে উঠতে বসতে তোকে শুধু বলতো আই লাভ ইউ, নিজের রক্ত দিয়ে যে একবার লাভ লেটার লিখে তোর কাছে পাঠালো, আর তার জন্য তুই ওকে অনেক বকেছিস? ও মনে পড়েছে। ওই মেয়েটা তো একটা সাইকো ছিল। দিন দিন ওর পাগলামিগুলোই বেড়েই চলছিল। খবরদার শুভ, আমার বোনকে পাগল বলবি না। ও পাগল না, ও মন থেকে তোকে ভালোবেসেছিল। কিন্তু তুই ওকে সবসময় অপমান করতি, ওর ভালোবাসাকে তাচ্ছিল্য করতি। তোর কারণে আমার বোন দিন দিন ডিপ্রেশনে চলে যাচ্ছিল। চোখের সামনে বোনের এমন অবস্থা দেখেও কিছুই করতে পারছিলাম না, কারণ তখন আমি জানতাম না ও তোকে ভালোবেসে এসব করেছে। বাবা মা আমি সারাদিন ওকে নিয়ে টেনশনে থাকতাম, কী করব বুঝতে পারছিলাম না। ওকে ডিপ্রেশন থেকে বের করার জন্য বাবা মা ওর বিয়ের ব্যবস্থা করলো, কিন্তু ও বিয়ের দিনই বাসা থেকে পালিয়ে গেল। আমরা অনেক খোঁজাখুঁজির পরেও যখন পেলাম না, তখন নিরাশায় বাসায় ফিরে আসি। আর কিছুক্ষণ পরই অ্যাম্বুলেন্সে আমার বোনের লাশ ঘরে আসে। বিয়ের শাড়ি পরে যে বোন বিদায় নেওয়ার কথা ছিল, সে বোন আমার কাফনের কাপড় পরে বিদায় নিয়েছে। নিজের আদরের মেয়েকে এমন অবস্থায় দেখে বাবা সহ্য করতে পারেনি, তাই সেও চলে গেল না ফেরার দেশে। বুকে পাথর রেখে আমার আদরের বোনকে আর বাবাকে এই হাতে কবর দিয়েছি। বাবা আর মেঘাকে হারিয়ে সুখে মাও প্রায় পাগল হয়ে গিয়েছে। এক মুহূর্তে আমি সব হারিয়ে এতিম হয়ে গিয়েছি। আর এসব তোর কারণে হয়েছে শুভ, শুধু তোর কারণে হয়েছে। সেদিন আমার বোন তোর সাথে দেখা করতে গিয়েছিল, আর তোর কারণেই ও এত কষ্ট পেয়েছে যে নিজের জীবন নিতে এক মুহূর্তেও চিন্তা করেনি। এসব বলেই রুদ্র কেঁদে দিল। রুদ্র, তুই ভুল বুঝছিস আমায়। তুই হয়তো জানিস না, মেঘার আচরণগুলো স্বাভাবিক ছিল না। ও কথায় কথায় আত্মহত্যার হুমকি দিত আমায়। আমার সাথে কাউকে সহ্য করতে পারতো না, যাতে তাকে অপমান করতো। ওর এসব পাগলামি সহ্য করতাম ও শুধু মেয়ে বলে। আমি ওকে অনেকবার বুঝিয়েছি, কিন্তু ও কোনো কথা শুনতেই চাইতো না। আমি জানতাম না ও সত্যি সত্যি আত্মহত্যা করবে, আর এও জানতাম না মেঘা তোর বোন। মেঘা কখনো আমাকে তোর কথা বলেইনি। যদি জানতাম তোকেই বলতাম ওকে বোঝানোর জন্য। সেদিনও হঠাৎ বিয়ের সাজগুজে আমার সামনে হাজির হয় আর এসেই বলে, শুভ চলো আমরা বিয়ে করে ফেলি, তা না হলে আমার পরিবার আমাকে অন্য কোথাও বিয়ে দিয়ে দেবে। কি যা তা বলছো মেঘা? আর তুমি এইসব পোশাকে এখানে কি করছো? শুভ, আজ আমার বিয়ে ছিল, আমি ওখান থেকে পালিয়ে এসেছি তোমার কাছে। আমি তোমাকে ছাড়া কাউকে বিয়ে করতে পারবো না, প্লিজ চলো। জাস্ট স্টার্ট আপ মেঘলা। তোমার অনেক পাগলামি সহ্য করেছি, আর না, জাস্ট গেট আউট। শুভ প্লিজ আমাকে অ্যাকসেপ্ট করে নাও, আমি তোমাকে ছাড়া বাঁচবো না। আই রিয়েলি লাভ ইউ। মেঘা, এটা কখনো সম্ভব না। কেন সম্ভব না শুভ? কারণ আমি অন্য কাউকে ভালোবাসি। তুমি মিথ্যা বলছো, তুমি কাউকে ভালোবাসবে আর আমি জানবো না? এ হতে পারে না। দেখো মেঘা, এটা আমি কাউকে বলিনি। আমি সত্যি বলছি, আমি কলিকে ভালোবাসি। ও আমার প্রথম ভালোবাসা, আর ওই আমার শেষ ভালোবাসা। ভালোবাসা জোর করে হয় না। তুমি আমার জীবনে আসার আগে, ওর অনেক আগের থেকে আমি ওকে ভালোবাসি। ও আমাদের কলেজের না, তাই তুমি ওকে কখনো আমার সাথে দেখোনি, কিন্তু আমি সত্যি বলছি। না না না, আমি কিছুই শুনতে চাই না, কিচ্ছু না। তুমি শুধু আমার, চলো আমার সাথে। শুভর হাত ধরে টেনে নিতে চাইলো। একবার আমাকে বিয়ে করো, আমি এত ভালোবাসা দিব তুমি ওই কলি ফলিকে ভুলে যাবে। চলো। এবার শুভর তোর্যের বান শেষ হয়ে গেল, আর মেঘাকে কষে এক থাপ্পড় মারলো। বেয়াদব মেয়ে, কখন থেকে এক কথাই বলছি, কানা জানা তোর। এটি এত বেয়ায়া কেন বলতো? বেয়ায়া মেয়েদের আমার এত পছন্দ না। দূর হ আমার চোখের সামনে থেকে, আর কখনো আমার চোখের সামনে আসবি না। আমি তোর মরা মুখও দেখতে চাই না। এরপরও যদি আসিস, আমি নিজে তোকে মেরে ফেলবো। এরপর মেঘা ওখান থেকে চলে যায়, আর আমিও একসময় এসব ভুলে যাই।
আমি যদি জানতাম ও সত্যি সত্যি আত্মহত্যা করবে তাহলে আমি ওকে একা যেতে দিতাম না রুদ্র। আমি মেঘাকে ভালোবাসি না, তাই বলে ওর মৃত্যুও চাইনি। এরপরেও যদি মনে হয় এটা আমার দোষ, তাহলে আমাকে শাস্তির বদলে তুই কলির পিছনে কেন লাগলি? অত তোর কোনো ক্ষতি করেনি, কেন একটা নিরীহ মেয়েকে মারতে চাইছিলি? নিরীহ? তাচ্ছিল্য স্বরে বলে আবারও উচ্চ স্বরে রুদ্র হেসে উঠল। ওর সব থেকে বড় দোষ, ও শুভ চৌধুরীকে ভালোবাসে। আমি মেঘার ডায়েরি পড়ে জেনেছি ও যে তোকে ভালোবাসতো। এরপর আমার বুঝতে আর বাকি রইল না, ওর সাথে এতদিন যা যা হচ্ছিল তোর কারণেই। ওর ভালোবাসাকে দাম দেওয়ার প্রয়োজন মনে করিস নাই, তাই আমিও তোর থেকে, তোর সব থেকে প্রিয় মানুষটি, তোর ভালোবাসাকে কেড়ে নিতে চেয়েছিলাম। আর আমার এ কাজ সহজ করে দিল আরুষি। আমি আরুষির মাধ্যমে তোর প্রেম কাহিনী শুনছি, আর সেদিন থেকে প্ল্যান করে নিয়েছিলাম যে আমি তোকে এমন শাস্তি দিব যাতে তুই বেঁচে থাকতেও মরে যাস। আমি এমন একটা সুযোগের জন্যই তোর সাথে ছায়ার মতো লেগেছিলাম এতদিন। রাজনীতিতে যোগ দেওয়ার প্রধান লক্ষ্যই ছিল তোর থেকে কিভাবে প্রতিশোধ নেওয়া যায়। আমি যখন কিছুই করতে পারছিলাম না, তখন আরুষিকে আল্লাহ আমার কাছে পাঠিয়ে দেয়। আরুষিও তার অপমানের বদলা নিতে চাইছিল, তাই দুজন মিলে কলিকে মারার প্ল্যান করি। কিন্তু আমি চেয়েছিলাম তুই কলির মৃত্যু নিজ চোখে দেখ, তাই তো শিকার এত কাছে থাকার সত্ত্বেও স্বীকার করিনি এতদিন। শুধু অপেক্ষায় ছিলাম সঠিক সময়ের। কিন্তু হঠাৎ করে তুই বদলে যেতে লাগলি, কলি থেকে দূরে যেতে লাগলি, তাই বুঝতে পারছিলাম না কি করব। আর ওই স্টুপিড গার্ল আরুষি বিয়ে নিয়ে ব্যস্ত হয়ে পড়লো, আর এদিকে আমার সব প্ল্যান নষ্ট হতে লাগলো। আমি বুঝতে পারলাম তুই হয়তো সব কিছু বুঝে গেছিস, কারণ আমার জানা মতে এতটা বোকা তুই না। তাই হয়তো কলিকে সেভ করতে নিজে কলি থেকে দূরে সরে গিয়েছিস। কিন্তু দেখ, ভাগ্য এবারও আমার সাথে ছিল, তাই তো কলি সেদিন পালিয়ে এসে তোর সাথে দেখা করতে চলে এলো, ঠিক আমার বোনের মতো। আর এই সুযোগই ছিলাম আমি। কিন্তু আফসোস, এত বড় দুর্ঘটনার পরেও মরিনি। হসপিটালের করিডোরে আসলাম আমিরের হাতটা ধরে সামনে হাঁটু গেড়ে বসে আছে শুভ। চোখ তার ছলছল, মন আজ ভীষণ অপরাধে আবদ্ধ। কলির সাথে ঘটে যাওয়া প্রত্যেকটা ঘটনার জন্য নিজেকে দায়ী করছে। তার সাথে নিজের অপরাধগুলো একে একে ভেতর থেকে অনেক বেশি পুড়াচ্ছে। তার সাথে নিজের অপরাধগুলো ওকে ভেতর থেকে অনেক বেশি পুড়াচ্ছে। শুভর মনে হচ্ছে এখন হয়তো ও কলির জীবনে না আসলে এমন কোনো কিছুই হতো না। জীবনটা অনেক সহজ হয়ে যেত কলির জন্য। মেয়েটি প্রত্যেকবার ওর অপরাধের শাস্তি ভোগ করে। শুভ আনমনে ভাবে ওর জীবনের সাথে কলি না জড়ালে হয়তো স্নিগ্ধ সকালের ফুটন্ত কোনো ফুলের মতো আস্তে আস্তে নিজের সুবাস চড়াতো কলি। হয়তো প্রজাপতির মতো চারিদিকে রং ছড়িয়ে ডালে ডালে উড়ে বেড়াতো মুক্ত নয়নে। থাকতো না কোনো ভয়, কোনো সংশয়। জীবনকে ভালোবেসে নিজেকে গুছিয়ে রাখতো। শুভ যেন কলির স্নিগ্ধ সকালে হঠাৎ করে অমাবস্যায় সেই অন্ধকার, যার চারদিক কেবল গুটগুটে অন্ধকার, আর সেই অন্ধকারের অতলে গহ্বরে ওর কলি হারিয়ে যায়। কলির এই অন্ধকারের নিমজ্জিত হবার কারণ শুভ, কলির কাদার কারণও শুভ, কলির জীবনে সকল কষ্টের কারণও আজ শুভ। তবুও মন যে স্বার্থপর, এই মন কলিকে ছাড়া কিছুই ভাবে না, আর ভাবতেও চায় না। কলিকে ছাড়া কিছুই ওর চাওয়ার নেই। বেঁচে থাকার জন্য যেমন একটু স্বপ্ন, একটু অনুপ্রেরণা প্রয়োজন, তেমন শুভর প্রয়োজন কলির। কলিকে ছাড়া বেঁচে থাকার স্বপ্ন সে তো স্বপ্নেও ভাবে না। আসলাম আমিরকে নিজের অনুভূতিগুলো খুব সুন্দরভাবে ব্যক্ত করলো শুভ, কারণ আসলাম আমির মেয়েকে নিয়ে অনেক চিন্তিত, আর চিন্তিত হওয়ার যথেষ্ট কারণও অবশ্যই আছে। তার ছোট মেয়েটা এই বয়সে কত কিছু না সহ্য করতে হচ্ছে। কলির ভবিষ্যৎ নিয়েও অনেক চিন্তিত, খুব বেশি চিন্তিত এখন। আসলাম আমিরকে আশ্বাস দিতে এগিয়ে এলো শুভর পুরো পরিবার। কলিকে শুভর বউ বানিয়ে নিয়ে যেতে চায় চৌধুরী পরিবার। কলির প্রতি শুভর সীমাহীন ভালোবাসা দেখে আসলাম আমিরও মনও গলে গেল। শুভই হয়তো কলির ভাগ্যে ছিল, এসব মনে করে সেও বিয়েতে রাজি হয়ে গেল। শুভকে আপন করে নিল। শুভ মনে মনে আজ অনেক খুশি। আরুষি আর রুদ্রকে তাদের অপরাধের শাস্তি দিয়েছে। রুদ্রকে কঠোর শাস্তি দিতে চেয়েছিল, কিন্তু রুদ্র এমনি অনেক কিছু হারিয়েছে, তাই ওর প্রতি কিছু সহানুভূতি কাজ করলো শুভর। এদের শাস্তি আইনি প্রসেসিংয়েই চলবে। শুভ ভেবেছিল এখন সব ঠিক হয়ে গিয়েছে,
সবাই সত্যটা জেনে গিয়েছে কেন শুভ এতদিন এসব করেছে। আর সব থেকে বড় কথা, কলি আর ওর সম্পর্কটা সবাই মেনে নিয়েছে, কিন্তু শুভ এখনো জানে না মক্কা এখনো বহুত দূর। আজ 1 সপ্তাহ হয়ে গেল কলি এখন হসপিটালে, কিছুটা সুস্থ এখন, তবে শুভ মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছে। কোনোভাবেই কলির সাথে কথা বলতে পারছে না। শুভ সব খুলে বলার পরও কলির অভিমান এক চুলও সরেনি। শুভ বুঝতে পারছে না কলি কেন এখনো অভিমান করে বসে আছে। শুধু শুভই না, কলি ওর বাবার আমির সাহেবের সাথেও কথা বলছে না, তিনিও মেয়ের মতিগতি বুঝতে পারছে না। কয়েকদিনে কলি শুধু ওর মায়ের সাথে আর মামুনের সাথে টুকটাক যা কথা বলার বলেছে, আর বাকিদের সাথে শুধু হাঁ না বলে কাটিয়ে দিলেও শুভর সাথে একদমই কিছু বলেনি। কলির এমন আচরণ শুভ প্রথমে মেনে নিলেও এখন মানতে পারছে না। এদিক দিয়ে কলির বাসায় যাওয়ার জন্য জিদ ধরে বসে। মামুন অনেকবার বোঝাবার চেষ্টা করে, কিন্তু কলি কিছুই শুনতে চায় না। তাই মামুন বাধ্য হয়েই শুভকে ফোন করে, কারণ শুভর অনুমতি ছাড়া কলিকে এখান থেকে নিতে পারবে না কেউ। শুভ বুঝতে পারে কলি এসব কেন করছে, শুভর থেকে পালাতে চায় কলি। শুভ মনে মনে কিছু চিন্তা করে রাখে। আজ কলিকে ডিসচার্জ করে দিয়ে দিবে ডাক্তার, শুভই রিকোয়েস্ট করেছে। তবে কলির হাত পা আর মাথার ব্যান্ডেজগুলো খুলতে এখনো সময় লাগবে, এগুলো ডাক্তার বাসায় এসে খুলে দিয়ে যাবে বলে জানায়। আর 2 দিন পর পর চেক আপ করে আসবে। ডাক্তারের কথায় ভরসা করেই শুভ কলির ডিসচার্জের পেপার রেডি করতে বলে। ডিসচার্জের কথা শুনে কলি অপেক্ষা করছে ওর বাবা মা বা মামুন কখন আসবে, কিন্তু কলির ভাবনায় জেদ করে রুমে প্রবেশ করলো শুভকে দেখে কলি মুখ উড়িয়ে পেলে জানালার দিকে। তা দেখে শুভর মুখে একটা বাঁকা হাসি ফুটে ওঠে, মনে মনে বলে,